কলকাতায় পুজোর আগে এটা করা মানে কি? পুজোর ভেস্তে দেওয়ার জন্য? হিজাব পরে পুজো উদ্বোধন করেছে, তা পাপ করেছে, তার জন্য নাকি বৃষ্টি হয়েছে। সময় এটা হয়নি, হঠাৎ করে 4 ঘন্টার বৃষ্টিতে কলকাতা জলমগ্ন, কলকাতা বন্যার পরিস্থিতি, আর তার পরের দিন কলকাতায় কিছু নেই, একদম পরিষ্কার। বন্ধুরা, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আজহার সেলিম। একদিকে যেমন তিনি সমাজকর্মী এবং ব্যবসায়ী মানুষ, একই সাথে তিনি অ্যান্টি ভ্যাকসিন যে মুভমেন্ট হয়েছিল মানে করোনা ভ্যাকসিন নিয়ে, সেই নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং সাথে বিভিন্ন পরিবেশ বিষয় নিয়েও যথেষ্ট খোঁজখবর রাখেন দেশ বিদেশের। তো সম্প্রতি আপনারা জানেন, দুদিন আগে কলকাতায় ক্লাউড বাস্টিং মানে মেঘ ঝরে পড়েছে হঠাৎ করে। কলকাতা 4-5 ঘন্টার বৃষ্টিতে 300 থেকে 500 ml বৃষ্টি হয়ে গেছে। তারপরে কলকাতা ডুবে গেছিল, হঠাৎ করে আবার গায়েবও হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে। এটা কি ম্যাজিক হয়েছে বা অন্য কিছু? এটা কি সত্যি সত্যি প্রাকৃতিক বিষয়, না এর পিছনে কোনো ষড়যন্ত্রের গল্প আছে? দেখুন, এটা বুঝতে হলে আপনাকে কিছু পাস্টে যেতে হবে, মানে হিস্ট্রিতে যেতে হবে। এরকম হিস্ট্রি এমন যে এনভায়রনমেন্টাল মডিফিকেশন একটা ব্যাপার আছে। এনভায়রনমেন্টাল মডিফিকেশন মানে কৃত্রিম বৃষ্টি যাকে বলে, ওই আর্টিফিশিয়াল ক্লাউড বাস্টিং, আর্টিফিশিয়াল রেন। আপনারা শুনেছেন হয়তো দুবাইতে কিছুদিন আগে, না কিছুদিন আগে নয়, দুবাইতে বলে বলে বৃষ্টি করানো হয়। মানে 3 ঘন্টা বাদে বৃষ্টি হবে, 4 ঘন্টা পরে বৃষ্টি হবে, মানে দুবাইতে ইনফরমেশন দিয়ে দেয়। আর দুবাইতে বৃষ্টি করানোর জন্য বা বৃষ্টি যদি হয়, সাধারণ মানুষ কত খুশি হয়। যে একটা যদি বৃষ্টি হয়, আপনি বুঝতে পারছেন তাদের মানে সেলিব্রেশন হয়, উল্লাস হয়। তো দুবাইয়ের জন্য এটা ঠিক আছে, কারণ তাদেরকে টাকা পয়সাও আছে, তাদের কাছে বৃষ্টির যদি করানো হয় সেটাতেও তারা খুশি। কিন্তু যদি এমন ওয়েদারে বৃষ্টি করানো হয়, যেই ওয়েদারে প্রত্যেকটা ঋতুকে নিয়ে কবিতা লেখা হয়, ছন্দ লেখা হয়, মানে বড় বড় উপন্যাস লেখা হয়। আমাদের বাংলা যেমন 6টি ঋতু আমরা ছোট থেকে মানে আমরা এসে লিখতাম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। মানে এটা তো আমরা মানে ছোট থেকে যেটা দেখে এসছি, বাংলার যে ওয়েদার সিস্টেম, বাংলার যে ক্লাইমেট, বাংলার যে আবহাওয়া, সেটা কত সুন্দর। প্রত্যেকটা জিনিস, যদি গরম যদি না হয় তাহলে আমের মজাটা কিরকম পাবে, আম পাকবে কিরকম। তার মানে যারা আম বাগান আছে, যাদের মালদার আম, বসিরহাটের আম, তো তারা যে আম পাকার যে এটা আছে, মানে গরম কালটা, তার অপেক্ষা করে, আম পাকবে বাজারে ছাড়বে। মানে ব্যবসাটা ওর সঙ্গে জড়িত আছে, মানে গরমকালের সঙ্গে। এই ধরনের মানে বর্ষার সঙ্গে মানে বাংলার যে চাষবাস আর অন্যান্য জিনিস জড়িত আছে। বসন্তকালের একটা আলাদাই একটা মজা আছে বাংলার ওয়েদার সিস্টেম। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এনভায়রনমেন্টাল মডিফিকেশন বা ওয়েদার মডিফিকেশন বলুন, বা এই ধরনের ক্লাইমেট যে চেঞ্জের কথা বলা হয় এখনো, আপনারা শুনেছেন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বা কি বলে একটা তার জন্য একটা লড়াই চলছে, যে অনেক বেশি গরম হচ্ছে পলিউশনের জন্য, বা অন্যান্য এই ধরনের কথা আপনারা শুনতে পাচ্ছেন। যে এইটা যে ক্লাইমেট চেঞ্জ যেটা আছে, অ্যাকচুয়ালি এটা হোক্স, মানে মিথ্যা প্রচার। যে পৃথিবীব্যাপী কার্বন যে এমিশন হচ্ছে, কার্বন এমিশন, সেই কার্বন এমিশনের জন্য যে আছে পৃথিবীতে গরম বাড়ছে, পলিউশন বাড়ছে, তার জন্য ওয়েদার যে আছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। আপনারা শুনেছেন তো গ্লোবাল ওয়ার্মিং। যে গ্লোবাল ওয়ার্মিংটা কত বড় যে হোক্স আছে, সেটা যদি কেউ পড়াশোনা করে এটা নিয়ে, তারা তখনই বুঝতে পারবে। আপনি যদি পড়াশোনা না করেন, আপনি যদি রিসার্চ না করেন, তাহলে এটা সাধারণ মানুষের বুঝবার সাধ্য নেই। আর এই ষড়যন্ত্র, এটা যে ষড়যন্ত্র, এইটাকেও বোঝার ক্ষমতা সবার নেই। 2008 সালে বেজিং অলিম্পিকের ওপেনিং সেরেমনির সময় কি হয়, যে অনেক বেশি ঝড় বৃষ্টির মানে একটা আবহাওয়া সৃষ্টি হয়। তখন চায়না কি করে, এই ধরনের কেমিক্যাল দিয়ে সেই ঝড় বৃষ্টিকে মানে দূরে সরিয়ে দেয় তাকে। তার মানে এটা হচ্ছে যে আপনি ওয়েদারের মধ্যে
আপনি ঝড় বৃষ্টিকে বন্ধ করে দিয়ে নিয়ন্ত্রণ করে দিতে পারেন, বা বৃষ্টি বর্ষণও করে দিতে পারেন, বা ডিফরেস্টেশনও করে দিতে পারেন। মানে এই ধরনের ওয়ার বা এই ধরনের বড় বড় দেশ ওয়েদারকে হাতিয়ার করে ছোট ছোট দেশের ওপরে এই ধরনের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, বা মানে ধমকি, মানে এক ধরনের ধমকি, তুমি যদি আমার এই কথাগুলো না মানো তাহলে আমি তোমাদের দেশের মধ্যে আর্থকোয়েক এনে দেবো, সুনামি এনে দেবো, যে দেশের মধ্যে সুনামি নিয়ে আসবো, তো চারিদিকে সমুদ্রের মধ্যে আর্থকোয়েক হবে, সুনামি হবে, ধ্বংস হয়ে যাবে তোমার দেশ। এই ধরনের এখন যে লড়াই করার যে পদ্ধতি আছে অনেক বদলে গেছে। আগে তো আপনি সৈন্য দিয়ে লড়তেন, তারপরে মিসাইল মেরে লড়তেন, অ্যাটম বম, হাইড্রোজেন বম, অমুক বম তমুক। এখন যুদ্ধের প্যাটার্ন যে আছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে বলতে চাই যে কলকাতায় যে হঠাৎ করে, শুধু কলকাতায়, আশপাশের জেলায় হয়নি, হঠাৎ করে বৃষ্টি এবং তারপরের দিন ক্লিয়ার, মানে এটা কি মনে হচ্ছে কলকাতায় এই বৃষ্টিটা কৃত্রিম ভাবে করানো হয়েছিল? কি কারণে? যারা কলকাতার ইতিহাসকে জানে তারা অবশ্যই জানবে যে 78-এর বন্যা বিশাল একটা মানে বড় বন্যা হয়েছিল। 78-এর বন্যা, আমরা সেই সময় আমাদের কলকাতা শুধু হয়নি, জেলাতেও হয়েছিল। কিন্তু 78-এর বন্যার সময়ও আমি যেহেতু থিয়েটারের লোক আছি, আমি যেহেতু আমার একটা কালচারাল ফ্র্যাটার্নিটির সাথে একটা আলাদাই সম্পর্ক আছে, যেহেতু ওই লাইনে কালচারাল ফ্র্যাটার্নিটির লোক আছি। আমার বাবা কলা মন্দিরে চাকরি করতেন। কলা মন্দিরে একটা বেসমেন্টে হল আছে, দুটো হল আছে, একটা ওপরের হল, বড় হল, একটা ছোট হল, বা এই ধরনের অনেকগুলো থিয়েটার হল আছে যেখানে জল টল ঢোকেনি 78-এর বন্যাতেও। কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টার বর্ষায় কলা মন্দিরের বেসমেন্ট হল ভরে গেছে, বিদ্যা মন্দিরের মতো হল মানে জলে ডুবে গেছে, তার সিট সবগুলো নষ্ট হয়ে গেছে। বিড়লা একাডেমি বলে একটা আপনার লেক কালীবাড়ির পাশে একটা ছোট হল আছে, সেইখানে আমি কিছুদিন আগে কাজ করেছি, সেই হলটা নষ্ট হয়ে গেছে, এক্ষুনি সেটা রিনোভেশন হয়েছে। তা আপনি বলতে পারেন 78-এর বন্যার সময় এটা হয়নি, হঠাৎ করে 4 ঘন্টার বৃষ্টিতে কলকাতা জলমগ্ন, কলকাতা বন্যার পরিস্থিতি, আর তার পরের দিন কলকাতায় কিছু নেই, একদম পরিষ্কার। মানে তার মানে কলকাতার যে এই যে ইরিগেশন সিস্টেম আছে তার মানে খুবই ভালো, একদিনেই জল বার করে দিয়েছে। যারা বলছিল এই কলকাতায় লোক হাবুডাবু খাচ্ছে, বাস মানে নৌকা চলছে, হ্যাঁ সাইকেলে নৌকা চলছে, মানে এই ধরনের কথা ব্যঙ্গ করছিল, হঠাৎ করে জল শেষ। তার মানে কলকাতার ইরিগেশনটা পুরো দেশের ইরিগেশন সিস্টেম সবার থেকে ভালো। বোম্বেতে আপনারা দেখেছেন, অন্যান্য জায়গায় দেখেছেন, জল নামতেই নামে না, মাসের পর মাস। কিন্তু কলকাতার খুবই, তাহলে মেয়র ফিরহাদ হাকিমকে থ্যাংক ইউ বলতে হয়। হঠাৎ করে 4 ঘন্টা জলমগ্ন হয়ে গেল, বন্যা পরিস্থিতি হয়ে গেল, তারপর পরের দিন একদম সাফ, সবাই দেখেছে এটা, আমি কেন বলবো, সবাই দেখেছে, যেন কিছুই হয়নি কলকাতায়। তাহলে এমন কি হয়েছে কলকাতার বৃষ্টিতে এমন হঠাৎ করে, শুধু কলকাতার আশেপাশে কলকাতার সাবাবস, যেটা বলে কলকাতার সাবাবস, যে মেট্রোপলিটন যে কলকাতা সিটি আছে সেইখানেই হঠাৎ করে জল, এটা কেন? এত বৃষ্টি হঠাৎ করে জল ভরে গেল। আপনাকে একটা জিনিস মনে করাচ্ছি, আপনাকে এই যে ডাক্তারদের আন্দোলন হয়েছিল, সময়টা আপনি দেখুন, সময়টা দেখুন, না পুজোর সময়, হ্যাঁ মানে আগস্ট থেকে ঠিক একদম ফেস্টিভ্যাল সিজন, এত বড় একটা আন্দোলন, কে ঝাড় খেলো? বাংলার যে ছোট শিল্প, ছোট ছোট ব্যবসায়ী, দোকানদার, ফেরিওয়ালা ঝাড় খেলো তো। কত বড় মানে এটা ষড়যন্ত্র হয়েছিল ডাক্তারদের আন্দোলন। আমি এর আগে আপনারই ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম মানুষকে, এইটাও অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে। কলকাতার আকাশে বিগত অনেক মাস ধরে এই ক্লাউড সিডিং চলছে। আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে বা ওনাকে প্রশ্ন করতে চাই, বা ওনার মাধ্যমে জানতে চাই যে উনি এটা সাধারণ পাবলিকের কাছে এটা পরিষ্কার করুক যে কলকাতার আকাশে ক্লাউড সিডিং কারা করছে, কে বা কারা করছে, আর কেন করছে, দরকার কি। এই মানে মনসুন সিজনে আপনি বলুন, যেখানে চারিপাশে সবসময় বৃষ্টি হয়,
আমরা ডিসেম্বর মাসে বর্ষার সিজনের মতো গত বছরে অনুভব করেছি। ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে। কেন? এই যে ওয়েদার সিস্টেমকে চেঞ্জ করা হচ্ছে, এর দরকারটা কি আছে? আমাদের বাংলার যে সিজন, যে ক্লাইমেট আছে, আমাদের বাংলার যে মানে কি বলে ওকে, যে ওয়েদার সিস্টেম আছে, সেটা তো খুবই সুন্দরভাবে করা হয়েছে, মানে এটা ন্যাচারাল আছে। কিন্তু হঠাৎ করে এই যে ওয়েদার সিস্টেমে এত গরম, আপনি এর আগে এইভাবে এত গরম অনুভব করেছেন? গায়ে কিভাবে জ্বালা হয় আজকালকার গরমে। ইভেন কি মানে মানে শীতকালে শীতকালে 10 দিন হয়তো ঠান্ডা লাগে আপনাকে, তারপরে দেখবেন এমন গরম। তো এই যে বৃষ্টিটা হয়েছে, পুরোপুরি ক্লাউড সিডিং করা হয়েছে, বা ক্লাউড সিডিং এতদিন থেকে যেটা করা হচ্ছিল, এর ফলে কৃষি জমি নষ্ট হবে, বাংলার ফসল নষ্ট হবে, বাংলার চাষিদের ক্ষতি হবে, বাংলার ব্যবসার ক্ষতি হবে। আর এইটাকে ষড়যন্ত্র হিসাবে এটা করা হয়েছে বা হচ্ছে। যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে যদি ইনকোয়ারি না করেন, তাহলে মুখ্যমন্ত্রী আজকে আছেন, কালকে যদি না থাকতে নাও পারেন, কিন্তু বাংলার যে ওয়েদার সিস্টেম আছে, বাংলার যে জমি আছে, জল আছে, জঙ্গল আছে, বাংলার যে বন আছে, সুন্দর বন আছে, এই সবগুলো নষ্ট করে দেওয়া হবে। আর এর পেছনে অনেক বড় বড় মাথা আছে। তাহলে কলকাতা পুজোর আগে এটা করা মানে কি? পুজোর ভেস্তে দেওয়ার জন্য? আপনাকে তো আগেই বললাম আমি, যে গত বছরে ডাক্তারদের আন্দোলন আর এই ঠিক পুজোর সময় এই যে পুজোটাকে ভেস্তে দেওয়ার একটা অনেক বড় পরিকল্পনা, এইটা নিয়ে মানুষের মধ্যে একটা নেগেটিভ চিন্তাধারা বার করা হচ্ছে, মানুষের মধ্যে রাগ আর ক্ষোভ জন্মানো হচ্ছে। যেন যে দেখো, এই তোমাদের ঠিক পুজোর সময় প্যান্ডেলগুলো জলমগ্ন হয়ে গেছে, রাস্তা থেকে জল যাচ্ছে না, পুজো নষ্ট হয়ে যাচ্ছে, কি করছে সরকার, কি করছে মেয়র, কি করছে, জল বেরোচ্ছে না। এই একটা যে অ্যান্টি মানে গভর্নমেন্টের এগেনস্ট এক যে ষড়যন্ত্র চলছে, এইটা হচ্ছে ষড়যন্ত্রের একটা। বলছে মমতা নাকি হিজাব পরে পুজো উদ্বোধন করেছে, তা পাপ করেছে, তার জন্য নাকি বৃষ্টি হয়েছে। এটা নিয়ে তো শুভেন্দু অধিকারীর ব্যাপার আছে, অনেকগুলো টুপি পরে দোয়া করছে, আর ওই যে কি বলে ওকে, বড় বড় মাংসের ওই কার বাড়িতে খাচ্ছিল, সব আছে। তারপরে এক সময় আরএসএস এর বিরুদ্ধে বলছে, বিজেপির বিরুদ্ধে বলছে, আজকে ওই আরএসএস এর চাড্ডি পরে দাঁড়িয়ে আছে। তো সেটা নিয়ে আমার দেখুন, পলিটিক্যাল বিষয় নিয়ে আমার এটা বিষয় না। আমি অনেক পলিটিক্স বুঝি, আর পলিটিক্যাল বিষয়ে অনেক বক্তব্য দিতে পারি, কিন্তু এখন আমার এইটা বিষয় না। তার মানে ওভারঅল আপনি বলতে চাইছেন কলকাতায় গতবারে ডাক্তার আন্দোলন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাকে একটা কি বলবো বদনাম বা বাংলার অর্থনীতিকে ধ্বংস করার একটা প্ল্যান ছিল, উৎসব ভেস্তে দেওয়া, সেটাই হচ্ছে। এবারেও এই বৃষ্টি কৃত্রিম ভাবে করে পুজোর অর্থনীতিটাকে ভেঙে দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, একদম একমত আমি। আপনার কি মত? না, আপনারা যারা এই বিষয়ে নিয়ে হয়তো আপনারা ভাবছেন এই কি সব বোগাস কথাবার্তা বলছে, এই কৃত্রিম বৃষ্টি আর ন্যাচারাল বৃষ্টি, আর বৃষ্টি করানো যায়, বৃষ্টি তো ন্যাচারাল। লোকে বলে আরে আল্লাহর কাছ থেকে বৃষ্টি বর্ষণ করা হয়, আর ভগবান বৃষ্টি দেয়, এই ধরনের তো সবাই বলে। কিন্তু আমরাও তো ধর্মে বিশ্বাসী মানুষ, এমন না যে অধর্মী মানুষ, আমরাও ধর্মকে বিশ্বাস করি। কিন্তু তা সত্ত্বেও আমরা যখন পড়াশোনা করেছি এর আগে, 2020-এর আগে, 2020-এর আগে আমরা এইসব বিষয় খুব একটা জানতাম না, যেটা সত্যি কথা। কিন্তু যে কোভিডের যে ষড়যন্ত্র হয়েছে, কোভিড মহামারীর যে ষড়যন্ত্র, যেভাবে কোভিড মহামারীকে আনা হয়েছে, যেভাবে তারপরে ভ্যাকসিনেশন করা হয়েছে, যেভাবে হার্ট অ্যাটাক তো না, এটা সাডেন ডেথ। হার্ট অ্যাটাক তো আলাদা। হার্ট অ্যাটাকের সময় কি হয়, মানুষ একটু সময় পায়, আপনি অনেকগুলো ফার্স্ট এড দিতে পারেন, হাসপাতাল অবধি নিয়ে যেতে পারেন। এখন আপনি প্যাটার্ন দেখেছেন যে মানুষ ডান্স করছে, হঠাৎ করে পড়ে মারা যাচ্ছে, জিম করছে, হঠাৎ করে পড়ে মারা যাচ্ছে, অ্যাক্টিং করছে, পড়ে মারা যাচ্ছে, মানে ও সময় দিচ্ছে না। তার মানে এমন কি হয়ে গেল 1-2 বছরের মধ্যে, যে এই সাডেন ডেথ হচ্ছে, সাডেন ডেথ। হার্ট অ্যাটাক আলাদা জিনিস, এটা সাডেন ডেথ। তো এই যে গোঁজা হয়েছে ভ্যাকসিন, তার ফলে এইগুলো হচ্ছে। আর কেউ যদি না মানেন, এটা আমার কিছু করার নেই, আমি কি করতে পারবো, এটা আপনাদের বুঝে নিতে হবে। যদি আপনারা না বোঝেন, এই যে আপনি এই যে সার্ভাইকাল কি যে ভ্যাকসিন বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে,
এইচপিভি ভ্যাকসিনেশন স্কুলের মধ্যে, স্কুলের পড়ুয়াদের, মেয়েদেরকে বিশেষ করে, এর সাইড এফেক্ট কি আছে, এটা কেন দেয়া হচ্ছে? স্কুল তো পড়ার জায়গা, স্কুল তো পড়াশোনার জায়গা, স্কুল তো ভ্যাকসিনেশনের জায়গা না, স্কুল তো কোনো মেডিকেল এমার্জেন্সির জন্য এটা জায়গা না, স্কুল তো পড়াশোনার জায়গা। কেন স্কুলকে ভ্যাকসিনেশন বা কোনো ওষুধের জায়গা, ওষুধ দেওয়ার আড্ডা করে দেওয়া হচ্ছে? তার মানে এইগুলো একটু বুঝুন। আপনাদেরকে মানে আমি রিকোয়েস্ট করছি, এই যে ষড়যন্ত্র চারিপাশে, এর বিরুদ্ধে একটা অনেক বড় ফোর্স, অনেক বড় মাথা, ডিপ স্টেট সিক্রেট সোসাইটি। আর এই সিক্রেট সোসাইটির কারা কারা ভারতবর্ষের মধ্যে এজেন্ট বসে আছে, তাদেরকে যখনই আপনি চেন ধরে ধরে যখন যাবেন, এগোবেন, তখন দেখবেন যে আপনার হয়তো খুব কাছের লোক, কাছের পলিটিশিয়ান, যে অনেক বড় দেশকে ওয়াদা করছে, দেশকে অমুক করে দেবো, এই করে দেবো, হ্যান করে দেবো, এত 2 কোটি চাকরি দিয়ে দেবো, কিন্তু ওইখানে যে বসছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, সেইখান থেকে সব পুরো নিউ ওয়ার্ল্ড অর্ডার যে পরিচালনা করা, নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আসার যে পরিকল্পনা করছে, বারবার মুখেও বলেছেন, লালকেল্লা থেকেও বলেছেন যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা। কিসের দরকার আমাদের নতুন বিশ্ব ব্যবস্থা? এই যে জিনিসগুলো আপনারা বুঝুন, আপনারা নিজেই বুঝতে পারবেন যে কে বা কারা এর মধ্যে লিপ্ত আছে। কিন্তু লাস্টে আমি আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আপিল করছি, এই বাংলার আকাশে কারা ক্লাউড সিডিং বিগত কিছু মাস ধরে করছে, কেন করছে, এটা নিয়ে আপনি একটা হোয়াইট পেপার, আপনি সাধারণ জনগণকে আপনি ইয়ে করুন, এনকোয়ারি রিপোর্ট দিন। যদি আপনি না জানেন, তাহলে কেন জানেন না, এইটাও আমার প্রশ্ন। বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের অফিসার আছেন, যারা ওয়েদার ডিপার্টমেন্ট দেখছেন, ক্লাইমেট ডিপার্টমেন্ট দেখছেন, তারা আমাদের বলুক যে বাংলার আকাশে কেন দরকার ক্লাউড সিডিং এর, কিসের জন্য দরকার। আর এই ক্লাউড সিডিং এ যে কেমিক্যাল গুলো দেওয়া হচ্ছে, এই ফ্রোজেন কার্বন ডাই অক্সাইড আর বিভিন্ন ধরনের বাজে বাজে কেমিক্যাল, এই কেমিক্যাল মানুষের যে শরীরের যে কত ক্ষতি করে, নতুন নতুন ফ্লু, নতুন নতুন রোগ মানুষের শরীরের মধ্যে যে জন্মাচ্ছে, সেটার জন্য এই যে বড় বড় মেডিকেল মাফিয়া বা ফার্মা মাফিয়া, তারপরে বলবে যে নতুন একটা ফ্লু, নতুন একটা ভাইরাস, নতুন একটা ভ্যাকসিন আমরা তৈরি করেছি, এই ধরনের এই সব ওপর থেকে ছড়িয়ে মানুষের মানে শরীরকে ধ্বংস করা হচ্ছে, মানুষের শরীরকে রোগাক্রান্ত করা হচ্ছে। একদম। যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট বক্সে প্রশ্নগুলো করুন, এই নিয়ে বিস্তারিত আবার আলোচনা করবো। এবং সাথে আমি পরে আমরা যেদিনকে বসবো, সেদিনকে এই বিষয় নিয়ে আরো যারা গবেষণা করছেন, তার মধ্যে অনেক ডক্টর আছেন, অনেক আইনজীবী আছেন, অনেক রিসার্চার আছেন, তাদের নিয়েও বসবো। তো এই বিষয়টা আপনাকে নতুন মনেই হতেই পারে, অবাস্তব মনেই হতে পারে, সেই জন্য বলবেন গুগল করে আর্টিফিশিয়াল রেন, আর্টিফিশিয়াল ক্লাউড বাস্টিং, এইগুলো নিয়ে একটু পড়াশোনা করুন, এবং সেটা কিভাবে করে, কি কি কেমিক্যালস ব্যবহার করে ইত্যাদি সব ডিটেল পেয়ে যাবেন, এবং এর পেছনে কি মোটিভ থাকে ইত্যাদি। ঠিক আছে, তো আজকের মতো এতটাই, ভালো থাকবেন।